খ্রিস্টপূর্ব ৬০০ সাল। আনসানে তখন অভিজাত বংশীয় সাইরাসের শাসন চলছে। তারই ছেলে কামবিসেসের স্ত্রী মিডিয়ার রাজকন্যা মান্দানা। কামবিসেস ও মান্দানার জীবনে এলো এক নতুন অধ্যায় তাদের ছেলের জন্মের মাধ্যমে। নবজাতক শিশুর নাম রাখা হলো তার দাদার নামে, দ্বিতীয় সাইরাস। ছোট্ট পাহাড়ি নগরী আনসানের জীবন ছিল খুব সাদামাটা। সেখানে নৈতিকতা শিক্ষার গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। তাই ছেলেবেলা থেকে আনসানের সবাই পেত ন্যায় নীতির হাতে কলমে শিক্ষা। এমনই একটি অহিংস পরিবেশে দ্রুত বেড়ে উঠতে থাকে ছোট্ট সাইরাস। খ্রিস্টপূর্ব ৫৫৯ সাল। বাবা ক্যামবিসেসের পর উত্তরাধিকার হিসেবে মনোনীত হন দ্বিতীয় সাইরাস। সাইরাস নামে পরিচিত হলেও তার নামের আসল উচ্চারণ ছিল কুরুশ। প্রাচীন ইরানের গোত্রীয় আইন ভেঙে তিনি গড়ে তোলেন আকিমেনিড সাম্রাজ্য। তার পূর্বপুরুষ আকিমেনিস এর নাম অনুসারেই সাম্রাজ্যের নামকরণ করেন সাইরাস। ইরানের ছোট্ট ফার্স নগরী শাসন করতে করতে এক পর্যায়ে সাইরাস বুঝতে পারলেন পৃথিবীর নানান জায়গায় ছড়িয়ে আছে দুঃশাসন আর নৈরাজ্য। এমনকি তার নিজের নানা অস্টিয়াজেস যে বিশাল মিডিয়া শাসন করছেন সেখানেও রয়েছে প্রজাদের চরম অসন্তোষ। তিনি উপলব্ধি করলেন কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে এই নৈরাজ্যের কবল থেকে নির্দোষ জনগণকে মুক্ত করবার জন্য। তাই উঠে দাঁড়ালেন তিনি। এবার তার প্রতিদ্বন্দ্বী স্বয়ং তার নানা। খ্রিস্টপূর্ব ৫৫৩ সাল। অস্টিয়াজেসের বিরুদ্ধে অগ্রসর হন সাইরাস। ২ দফায় চলে যুদ্ধ। সাইরাসের বিশ্বাস ছিল মিডিয়া যত বিশালই হোক না কেন, ন্যায়ের ধারায় প্রতিষ্ঠিত তার সেনাবাহিনী সেই বিশালতারও ঊর্ধ্বে। সাইরাস পরাজয়ের ভয়ে ভীত ছিলেন না। আর হয়তো এ কারণেই ২ দফা যুদ্ধ শেষে পরাজিত বন্দী হন নানা অস্টিয়াজেস এবং বিজয়ী বেশে মিডিয়ার সিংহাসনে বসেন সাইরাস। বিশাল মিডিয়া অধিকারের পর আকিমেনিড সাম্রাজ্য পায় এক নবরূপ। দ্বিতীয় সাইরাস হয়ে ওঠেন সাইরাস দ্য গ্রেট। মিডিয়া অধিকারের পর সাইরাস তার রাজধানী একবাটানা থেকে সরিয়ে নেন পেসার গাদাইতে প্রতিষ্ঠিত হয় আকিমেনিড সাম্রাজ্যের প্রথম প্রাতিষ্ঠানিক রাজধানী। বিরল সৌন্দর্যে সাইরাস সাজিয়ে তোলেন পেসার গাদেইকে, নির্মাণ করেন এক অভিনব শহর। খ্রিস্টপূর্ব ৫৪৮ সাল। পারস্যের শক্তি সম্পর্কে ঠিকভাবে অবগত না হয়েই পারস্য আক্রমণ করে বসেন লিডিয়া রাজা ক্রিসাস। নিয়তি যেন নিজের হাতে লিডিয়াকে সাইরাসের হাতে তুলে দেয়। পরাজিত হন রাজ্য বিস্তারের স্বপ্ন নিয়ে আসা ক্রিসাস। আর সাম্রাজ্যের বিস্তৃতির চেয়ে সাম্রাজ্যের উন্নয়নে অধিক মনোনিবেশকারী সাইরাস যেন মেঘ না চাইতেই বৃষ্টির মতো জয় করে বসলেন লিডিয়াকে। এটি কি শুধুই ছিল সাইরাসের জনবলের কৃতিত্ব, নাকি বিজয়ী ছিল এই অসাধারণ ব্যক্তিত্বের নিয়তি, তা তো কেবল সৃষ্টিকর্তাই ভালো জানেন। খ্রিস্টপূর্ব ৪০ সালের দিকে ব্যাকট্রিয়া অধিকার করেন সাইরাস। এরপর খ্রিস্টপূর্ব ৩৯ সালে জয় করেন ব্যাবিলন। তখন ব্যাবিলনের রাজা নেবুনিদাসের দুঃশাসনের বেড়াজালে অতিষ্ঠ ছিল ব্যাবিলনের জনগণ। এই দুঃসহ জনগণের কাছে দেবদূতের মতো সাইরাসের আগমন ঘটল। তারা সানন্দে গ্রহণ করে নিল মুক্তিদাতা রাজাকে। আর প্রজাদের ঘৃণার কারণে নিরুপায় নেবুনিদাস পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ খুঁজে পেলেন না। ব্যাবিলন অধিকারের পর মহাপ্রাণ সাইরাস ইহুদি সহ সমস্ত বন্দীদের নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার সুযোগ দিলেন। ব্যাবিলনকে করা হলো শীতকালীন রাজধানী। ব্যাবিলন বিজয়ের পরই নির্মাণ করা হয় সাইরাস সিলিন্ডার। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী এই সাইরাস সিলিন্ডারটি পৃথিবীর প্রথম মানবাধিকার সনদ। পারস্য সাম্রাজ্য জুড়ে ধর্মীয় স্বকীয়তা, সহিষ্ণুতা ও মানবাধিকার বাস্তবায়নের কথা ৩টি প্রাচীন পারসিক ভাষা, ইলামাইট ভাষা ও ব্যাবিলনীয় ভাষা খোদাই করা হয়েছে সাইরাস সিলিন্ডারে। পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্র সাইরাস সিলিন্ডারে লিখিত নীতিমালায় অনুপ্রেরণা পেয়েছে। আমেরিকার ইতিহাসের সবচেয়ে পছন্দনীয় ও প্রভাবশালী রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডিলেনো রুজভল্টের সংগ্রহে সাইরাসের জীবন নিয়ে লেখা একজন গ্রিক লেখকের একটি বই ছিল। তিনি বলতেন, যে কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে সাইরাস সম্পর্কে জানতে হবে। প্রতিটি মানুষের স্বকীয়তা ও মতামতকে গুরুত্ব দেওয়ার এই ধারণা সেখান থেকে এসেছে। আর এজন্যই সাইরাসকে আমরা সাইরাস দ্য গ্রেট বলে থাকি।
সে সময় প্রতিটি জাতির প্রত্যেক মানুষের হৃদয়ে একটি সুপ্ত আকাঙ্ক্ষা ছিল, একটি সুরক্ষিত ও স্থায়ী জীবন লাভের আকাঙ্ক্ষা। তারা স্বপ্ন দেখত এমন এক পৃথিবীর যেখানে সবাই থাকবে ঐক্যবদ্ধ ও নিশ্চিন্ত। আর এমন জীবন তৎকালীন পারস্যকে উপহার দিয়েছিলেন মহান শাসক সাইরাস। ঐক্যবদ্ধ জগৎ গঠনের এই ধারণাকে বর্তমানে একিউমেনিজম বলা হয়। সাইরাস সিলিন্ডারে খোদিত আছে সাইরাসের ব্যাবিলন জয়ের গুরুত্বপূর্ণ কাহিনী। এই সিলিন্ডারে লেখা তথ্য মতে ব্যাবিলনের দেবতা মারদুককে অস্বীকার করার জন্য নেবুনিদাসকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে দেবতা মারদুকের নির্দেশেই সাইরাস ব্যাবিলনের পথে অগ্রসর হয়েছিলেন। আসলে পুরো ব্যাপারটাই ছিল ব্যাবিলনের জনগণের সান্নিধ্য লাভের পক্ষে সাইরাসের গ্রহণ করা একটি কৌশল মাত্র। ব্যাবিলন জয়ের আগেই সাইরাস আওনিয়া, পার্থিয়া, ব্যাকট্রিয়া, সাকাই, গান্ধার, আর্মেনিয়া ইত্যাদি অধিকার করেছিলেন। 70 বছর বয়সের মধ্যে তিনি মধ্য এশিয়ার বিশাল এক অঞ্চল আকিমেনিড সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। সাইরাস সিলিন্ডার থেকেই জানা গেছে রাজারা নিজে থেকেই সাইরাসের অধীনস্থতা মেনে তাকে কর দিতেন। শান্তিপূর্ণ রাজ্য দখলের জন্য সাইরাস যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তা তার আগে কেউ কখনো করেননি। সাইরাস বিভিন্ন অঞ্চলের প্রধানের কাছে শুধু কর দাবি করতেন এবং তাদেরকে তাদের নিজেদের সিংহাসন থেকে বিচ্যুত করতেন না। এতে শান্তিও বজায় থাকত এবং বিনা যুদ্ধে তার সাম্রাজ্যের বিস্তৃতিও হচ্ছিল পুরোদমে। সাইরাসের রাষ্ট্রে কৃতদাস প্রথা ছিল না। প্রত্যেককে কাজের বিনিময়ে দেয়া হতো উপযুক্ত পারিশ্রমিক। তিনি তার সাম্রাজ্যে প্রদেশ ভিত্তিক প্রশাসন বা সত্রপি এর ধারণা চালু করেছিলেন। প্রত্যেক প্রদেশ প্রধানকে বলা হতো সত্রপ। সত্রপরা রাজধানীতে কর পাঠাতেন এবং রাজধানী থেকে তারা নিজেদের প্রতিরক্ষার জন্য পেতেন সামরিক সহায়তা। আর সত্রপদের উপর বিনা হস্তক্ষেপে নজরদারি করার জন্য প্রত্যেক প্রদেশে নিয়োগ করা হতো একজন প্রতিনিধি। সাইরাস শুধু সত্রপদেরকে নিজ নিজ অঞ্চল শাসনে স্বকীয়তা ও স্বাধীনতাই দেননি, তিনি নিজেও তাদের সংস্কৃতিকে গ্রহণ করেছিলেন। গ্রিক পণ্ডিতদের মতে ভিনদেশী প্রথা নাকি সবচেয়ে বেশি গ্রহণ করেছিল পার্সিয়ানরা। হয়তো এর শুরুটাও হয়েছিল সাইরাসের হাত ধরেই, তবে এ সমস্তই কিন্তু ছিল তার নিজের সাম্রাজ্যের স্বার্থে। অপরকে আপন করে নেয়ার মাধ্যমে তিনি প্রজাদের হৃদয়ে স্থায়ী হতে চেয়েছিলেন নিজের সাম্রাজ্যকে সর্বোচ্চ শক্তির আসনে বসাতে। সাইরাস রাষ্ট্রের সবাইকে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু তাৎপর্যপূর্ণ এমন কোনো উপাসনালয় বা দলিল ইরানে পাওয়া যায়নি যা সাইরাসের নিজস্ব ধর্ম সম্পর্কে আমাদের ধারণা দিতে পারে। তবে অধিকাংশের ধারণা সাইরাস ছিলেন জরাথুস্ট্রবাদে বিশ্বাসী। যদিও তখন জরাথুস্ট্রবাদ কতটা প্রতিষ্ঠিত ধর্ম ছিল তা নিয়ে দ্বিধা রয়েছে, তবে সাইরাস যে ধর্মেরই অনুসারী হোক তার গুরুত্ব এতটাই বেশি যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলেও তার কথা উল্লেখ করা হয়েছে। এমনকি মুসলমানদেরও একটি বড় অংশে তাকে কুরআনে উল্লেখিত জুলকার নাইন বলে বিশ্বাস করেন। প্রত্যেক যুগের প্রত্যেক শাসনকর্তাও সাইরাসকে বসিয়েছেন সর্বোচ্চ সম্মানের আসনে, গ্রহণ করেছেন তার প্রণীত রাষ্ট্র পরিচালনা নীতি। সাইরাসের রাজ্য শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল বাগান। বাগান নিঃসন্দেহে সৌন্দর্যের অতুলনীয় প্রতীক, তবে সাইরাসের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় নীতি। বাগান তৈরির মাধ্যমে তিনি প্রকাশ করতে চেয়েছিলেন তার সৃষ্টি করার ক্ষমতা, প্রমাণ করতে চেয়েছিলেন গড়ে তোলার পারদর্শিতা। তখন বাগানকে বলা হতো প্যারাডাইসিয়া, যেটি থেকেই মূলত প্যারাডাইস বা স্বর্গ এর ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। সাইরাসের জীবনে বাগান এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাগানে কাজ না করে তিনি খাবার গ্রহণ করতেন না, কারণ বাগানই একমাত্র জায়গা যেখানে জীবনেরা জন্ম নেয় এবং যেখানে প্রকৃতির অমূল্য উপাদান পানি তাদেরকে সতেজতা দান করে। সাইরাস দ্য গ্রেট আকিমেনিড সাম্রাজ্যকে ভারতবর্ষ পর্যন্ত নিয়ে যাওয়ার আগেই খ্রিস্টপূর্ব 530 সালে মৃত্যুবরণ করেন। সাইরাসের জন্ম নিয়ে যেমন বহু মিথ প্রচলিত আছে, তেমনটাই আছে তার মৃত্যু নিয়েও। অনেকে বলেন যাযাবর জাতি সিথিয়ানদের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি নিহত হন,
আবার অনেকে বলেন বৃদ্ধ বয়সে তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। তবে সেটা যাই হোক না কেন, সাইরাস কিন্তু নিজের সমাধি নিজে নির্মাণ করে গিয়েছিলেন পেসার গাদেইতে। তার সমাধিতে স্পষ্টভাবে খোদাই করা আছে, আমি সাইরাস, আমি আকিমেনিড এবং এশিয়ার রাজা। বিশাল পার্সিয়ান সাম্রাজ্য ধ্বংস করা গ্রিক বীর আলেকজান্ডারও সাইরাসের সমাধিতে সম্মান প্রদর্শন করেছিলেন। বর্তমানে এই স্মৃতিস্তম্ভটি ইউনেস্কো স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।